দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানান, 2018 সালে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেন নুরুল হুদা। তবে সে সময় এমন অভিযোগ পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও সুষ্ঠু ভোটের কথা বলে ব্যাপক সমালোচিত হন তখনকার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির করা মামলায় আটকের পর সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা। শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন উভয় পক্ষই। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকি বলেন, 2018 সালে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন কে.এম. নুরুল হুদা। অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে সে এই নুরুল হুদা সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্ল্যাক বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক সিসির হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ সহ তার অসুস্থতার কথা তুলে ধরে জামিন আবেদন করেন। আমরা বলেছি যে এই যে ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। রোববার শেরেবাংলা থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার 6 ঘণ্টা পর সন্ধ্যা 7:30টার দিকে উত্তরার বাসা থেকে আটক করা হয় সাবেক সিইসি নুরুল হুদাকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতা পেটা করা অগ্রহণযোগ্য। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনার থাকার সময় কে.এম. নুরুল হুদা হয়তো ভাবেননি দায়িত্ব ছাড়ার পর এমন পরিণতি হবে তার। মব জাস্টিসের নামে একদল লোক পুলিশের সামনেই জুতার মালা পরিয়ে তাকে জুতা পেটা করে। বিষয়টি নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। পুলিশের সামনেই এমন ঘটনায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিফ পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও কেন মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্নের মুখে পড়েন পরিবেশ উপদেষ্টা। তিনি মনে করেন, ক্ষোভ থেকে হয়তো মানুষ এমনটা করছে, তবে এসবে সমর্থন নেই সরকারের। নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। তো ঘটনা না ঘটলে তো আর বিবৃতি দিতে পারবে না। পুলিশের সামনে তখন কি আমরা কেউ ছিলাম? বা আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের
কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সরকার আরও তৎপর থাকবে বলেও জানান তিনি। রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কথা বলিনি যে আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি কোনো ধরনের মব কালচারে বিশ্বাসী নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে দলটি। আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম। আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেপ্তার প্রমাণ করে আগামীতে দেশে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। রাতের ভোটে সহযোগিতাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সামনে এখন অগ্নি পরীক্ষা। ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচনই এখন দেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। এ সময় এনসিপিকে হুঁশিয়ার করে বিএনপির এই নেতা আরও বলেন, 16 বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বললে জনবিচ্ছিন্ন হতে হবে। কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহী কানাডা। বৈঠকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে বাকি দলগুলো একমত না হবে সেসব বিষয়ে জামাত গণভোটের প্রস্তাব করবে বলেও জানান তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি very fair election. আবাসন সংকট দূর করা, নিরাপদ একাডেমিক ভবন সহ 5 দফা দাবি পূরণে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠক করেন তারা। এদিন স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানান, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আন্দোলনে অনেকটা অচল ঢাকা মেডিকেল কলেজ। ক্লাসে নেই শিক্ষার্থীরা, হল ছাড়ার নোটিশ দিলেও তা মানছে না তারা।
এদিকে সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজের 7 শিক্ষার্থী। ঘণ্টা দুয়েক আলোচনা করেন তারা। দাবির বিষয়ে একমত পোষণ করলেও লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি হননি বিশেষ সহকারী। তাই আন্দোলন চালিয়ে যাবার কথা জানান শিক্ষার্থীরা। সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক। শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানান তারা। আমরা যেন সামনে যেতে পারি, ছাত্ররাও ক্লাসে ফিরতে পারে এবং আমরাও আমাদের যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। ছাত্রদের হল, যেটা আবারও বলতেছি, ইমিডিয়েট যে সমস্যার সমাধান দরকার সেটুকু যেন হয় এবং লং টার্ম যেটা দরকার সেটা হয়। তবে মন্ত্রণালয়ের দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর পৃথিবী গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেকে আবিষ্কারের পাশাপাশি বিশ্বকে আবিষ্কার করার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসের কাপ কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতার জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ 8 জন শহীদ স্কাউটস সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও সারা দেশের শ্রেষ্ঠ স্কাউটসদের দেয়া হয় শাপলা কাপ অ্যাওয়ার্ড। উদ্বোধনী বক্তব্যে স্কাউটসের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্কুল জীবনে বিশ্ব জাম্বরিতে যোগ দিতে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে, এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। স্কাউটদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এখন সময় নিজেকে মেলে ধরার, অভিজ্ঞতার নতুন নতুন দরজা আবিষ্কার করার। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর মাধ্যমে সময়কে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সের এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো, এখন আমিও থাকতে পারলে ভালো হতো। স্কাউটিং এর শৃঙ্খলা ও কাজের মাধ্যমে পুরো জাতি লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে 28 জুন রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এদিন কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানিমূলক বদলি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকালে এনবিআর ভবনের সামনে প্লাকার্ড ও কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এ সময় লিখিত বক্তব্যে এনবিআর চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম।
রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বদলি নীতিমালার তোয়াক্কা না করে কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়নমূলক বদলি করেছেন। এদিকে বর্তমান চেয়ারম্যানকে দেশবিরোধী উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানকে ঘিরে ইসরায়েল ও আমেরিকার হামলা সম্পূর্ণ অবৈধ বলেও আখ্যা দেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ মার্কিন হামলার একদিন পর আবারও সেই স্থানগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে এবার দিনের বেলা ইসরায়েলকে নিশানা করে সবচেয়ে বড় হামলাও পরিচালনা করে তেহরান। এছাড়া সিরিয়ায় মার্কিন এক সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলার মাঝে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে সরে যেতে শুরু করেছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সবশেষ খবর জাহিদুল আলমের রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে আজকে সবচেয়ে আলোচিত খবর ইরানি জনগণকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ সময় তাকে সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানান আরাগচি। এদিকে মার্কিন বিমান হামলার একদিন পর আবারও ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব গবেষণা কেন্দ্রগুলোয় কোনোভাবে যেন আর ঢোকা না যায় তা নিশ্চিতেই প্রবেশপথগুলোকে লক্ষ্য করে ফের হামলা। এছাড়া এক বিবৃতিতে দখলদার বাহিনী জানায় তাদের পরবর্তী লক্ষ্য ইসলামী বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তরগুলো ধ্বংস করা। এদিকে জবাব দিতে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহার প্রদেশে ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা এর সাথে কারা সম্পৃক্ত সে খবর পাওয়া যায়নি। এছাড়া এবার দিনেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এতে সেখানকার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় 13 জুন হামলা শুরুর পর সোমবার সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছিল ইসরায়েলিদের। এদিকে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসরায়েলের দিকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশে প্রতিহত হচ্ছে। এর আগে ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে ইসলামী বিপ্লবী গার্ড কোরের 10 সদস্য নিহত হন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে। তাই অস্তিত্ব রক্ষায় দেশটি আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে। এছাড়া পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এখন দেশটি আত্মরক্ষার তাগিদে লোকচক্ষুর আড়ালে তাদের পারমাণবিক কর্মসূচির পরিধি আরও বাড়াতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা।